নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় বাবুল গাম। আপনারা আমাকে চেনেন আমার ফানি ভিডিওজের মাধ্যমে। তবে অবশ্যই আজকে আমি কোনো ফানি ভিডিওস দেব না, একটা সিরিয়াস ম্যাটারে আলোচনা করব। তো আজকে আমি যেতে চলেছি পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে, যেখানে গিয়ে আমি আমার একটা গোটা দিন কাটাবো এবং সেখানে আসা রোগীদের সাথে কথা বলবো, সেখানে ডক্টরদের সাথে কথা বলবো, স্টাফদের সাথে কথা বলবো এবং আমি আমার সারাটা দিনের পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ না করে। তাহলে চলুন যাওয়া যাক। কালীঘাট, এই নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? মা কালীর মন্দির, ভিড়, ধূপের গন্ধ। কিন্তু আজকে এই কালীঘাটে আমি এমন একটা জায়গা নিয়ে এসেছি যেটা দেখে মনে হচ্ছে এই জায়গাটাও একটা মন্দিরেরই মতো, কারণ এখানেও মানুষ আসে একটু আলোর আশায়। রাসবিহারী অ্যাভিনিউয়ে আরবিএল ব্যাংকের ওপরে প্রথম তলায় পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। সারা ভারতে পুনর্জনের 6টি শাখা রয়েছে: হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, বিজয়ওয়াড়া আর এখন আমাদের কলকাতায়। পুনর্জন শব্দটা একটু ভেঙে বলি। পুনো মানে আবার, জন মানে জন্ম। পুনর্জন মানে নতুন জন্ম, আবার বেঁচে ওঠা। এই নামটা কেউ এমনি এমনি রাখেনি। এই হসপিটালের পেছনে একজন মানুষ আছেন, যিনি হলেন বোম্মু ভেঙ্কটেশ্বর রেড্ডি। উনি পুনর্জন আয়ুর্বেদা হসপিটালের সংস্থাপক। ইনি নিজেকে একটাই প্রশ্ন করেছিলেন যে এত কোটি কোটি টাকার গবেষণা, এত বড় বড় হাসপাতাল, তবুও কেন ক্যান্সারের রোগীরা মারা যাচ্ছে? এই প্রশ্নটা তাকে ঘুমোতে দেয়নি। তিনি ফিরে গেলেন হাজার হাজার বছরের পুরনো জ্ঞানের সন্ধানে, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, আয়ুর্বেদের প্রাচীনতম গ্রন্থগুলির কাছে। তিনি বছরের পর বছর গবেষণা করলেন, তার থেকে জন্ম নিল রসায়ন চিকিৎসা। আর সেই চিকিৎসায় পুনর্জন আয়ুর্বেদার মাধ্যমে আজকে হাজার হাজার মানুষকে প্রাণ ফিরিয়ে দিচ্ছে। আমাদের এখানে এত হসপিটাল থাকতো, আমরা কেন এই হসপিটালে এসেছি সেটাই ভাবছেন তো? তাহলে চলুন সেটা প্রমাণ করে দিই। তার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, তাহলে আপনারা পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। পেশেন্ট আমার বড় মা, বয়স 75-এর আপ আছে। মোটামুটি 3-4 মাস আগে সার্ভাইকাল ক্যান্সার ধরা পড়ে, সেকেন্ড স্টেজ ছিল। অসুবিধা হতো, এই ব্লিডিং আসতো আর পেটে ব্যথা দিয়ে। তারপরে আমরা এখানে আসি। এটা নিয়ে আমার 3 নম্বর আসবে, 3 নম্বর ওষুধ চলবে। এটা দুবার আগে চলেছে। তো ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। প্রথমবার যে ওষুধ খেয়ে নিয়ে গেছিলাম, তখন পেট ব্যথা মোটামুটি যেখানে 3বার ওষুধ খেতে হতো সেখানে 1বার খেতে হতো। খাওয়া দাওয়া পুরো ভেজ, উনি খাওয়া দাওয়া যেটা নিয়মে বলেছিলেন সেটাই। আর উনি প্রথম থেকে ভেজিটেরিয়ান ছিলেন। ওই ব্লিডিং আসছিল, পেটে ব্যথা, মোটামুটি ওই 4 মাস। ডক্টর বলেছে অপারেশন করতে হবে। আমরা অপারেশনে যাইনি, ডক্টর ওষুধ চালাচ্ছেন উনি, দেখা যাক কি হয়। অসুবিধা ওনার ছিল ব্লিডিং আসতো আর পেট ব্যথা। তো সেখানে ব্লিডিংটা টোটালি বন্ধ আছে। খাওয়া দাওয়াটা ঠিক আছে, খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়ার দিকে ঠিক আছে না, সব ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নেই। তো ডিটেলস বলতে ওনার পেট ব্যথার জন্য একটু খালি ভয় খাচ্ছে, আদার্স সব ওনার ঠিক আছে। খাওয়া দাওয়া, চলাফেরা, যেভাবে জীবনযাপন করতেন উনি এইভাবেই আছে। অন্য পেশেন্টকে বলবো অবশ্যই আসুক এখানে। ট্রিটমেন্ট দেখে মনে হচ্ছে ভালোই, খারাপ না। যেহেতু আগে যেটা পেশেন্টের অবস্থা ছিল সে তুলনায় ঠিক আছে। ওষুধ খাওয়ার পর বেশ অনেকটাই আরাম আছে। আগে দেখা যাক কি হচ্ছে। কি এবার বুঝতে পারলেন তো কেন আমি এই হসপিটালটাকে অন্যান্য হসপিটালের থেকে বেশি প্রেফার করছি? এসব বাস্তব অভিজ্ঞতায় প্রমাণ করে যে পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল আজ নতুন আশায় উঠেছে ক্যান্সার রোগীদের জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন না যে গত 20 বছর ধরে পুনর্জন আয়ুর্বেদা হাজার হাজার ক্যান্সার রোগীকে নতুন জীবন দান করে আসছে একটা অসাধারণ চিকিৎসার মাধ্যমে। এমনকি যারা একসময় হাঁটতেও পারতেন না, তারা এখন নিজের পায়ে হাঁটছেন আর নিজের সব কাজকর্ম করছেন। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, যদি কেউ কেমো রেডিয়েশনের সাথে ওষুধটা খেয়ে নেন তাহলে কি তার কোনো সমস্যা হবে? সেটাই জানতে আমি এখানকার ডাক্তারদের সাথে কথা বলবো, যারা কিনা প্রত্যেক দিন অসংখ্য রোগী দেখছেন, তাদের পাশে থাকছেন এবং তাদের সুস্থ করে তোলার চেষ্টা করছেন। নমস্কার ম্যাডাম, আমি শ্রীতমা। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল ক্যান্সার রিগার্ডিং। রসায়ন চিকিৎসা নিয়ে যদি আমাকে সহজ ভাষায় একটু কিছু বলেন। আয়ুর্বেদিক রসায়ন ওষুধ দিয়ে এই পুনর্জন হাসপাতালে চিকিৎসা করা হয়। তো এখানে চিকিৎসার প্রথমে যেটা করা হয়, যেখানে টিউমারের কোষের বৃদ্ধি হচ্ছে সেইখানে প্রাণশক্তি সঞ্চার করে টিউমারের কোষের বৃদ্ধি সেটাকে কন্ট্রোল করা হয়। আর চিকিৎসার দ্বিতীয় ধাপে রোগীর ইমিউনিটি বাড়ানো হয়, যাতে এই রোগটা ছড়িয়ে পড়া বা মেটাস্টেসিস এই যে পদ্ধতিটা সেটা আস্তে আস্তে কমে আসে। আর আপনারা যে উইকলি রোগীদের ফোন করে থাকেন, সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য? মানে আপনারা সেটা এতটা কেন মেনটেন করেন, ফোন করাটাকে?
যদি রোগীর সাথে এরকম নিয়মিত ফোনে যোগাযোগ থাকে তাহলে পেশেন্টের যদি কোনো ডিটোরিয়েশন হয় বা কোনো ডেভেলপমেন্ট হয় সেগুলো জানা যায়। এগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব হেল্পফুল হয় বোঝার জন্য যে পেশেন্টের মেডিসিনের দেওয়ার পরে তার কী কী পরিবর্তন হচ্ছে। ডাক্তারের কথা জানলাম, হসপিটাল দেখলাম, কিন্তু তার কথাই তো শোনা হলো না যে এখানে চিকিৎসা নিচ্ছেন আর এত বড় একটা রোগের সাথে লড়াই করছেন। তাহলে এবার আমরা শুনবো ক্যান্সারের সাথে লড়াই করা সেই এক যোদ্ধার গল্প। আমার নাম মাসু খাতুন, আমি এসছি মায়াপুর থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট। আমার বাবা ব্লাড ক্যান্সারের পেশেন্ট, ওনার নাম মানিক শেখ, বয়স 50। তো ওনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল আজ থেকে 2 বছর আগে। আগে ওনার শরীর ঠিকই ছিল, বাট খুব উইক লাগছিল। উনি যেহেতু কাজ করে, ওখানে আমাদের গ্রামে কাজ করে, তো সাইকেল চালিয়ে ওনাকে যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে যখন উনি সাইকেল চালাতে যান তো ওনার খুব থাকানটা একটু বেশি আসে, খুব উইক লাগে বডি। তারপরে মাঝে মাঝে মাড়ি দিয়ে ব্লিডিং হতে থাকে, এইসব সিমটম দেখা দিচ্ছিল। তো শরীরটা অনেক উইক লাগছিল। সেক্ষেত্রে আমরা গ্রামে চিকিৎসা করছিলাম আর কি, টেস্ট করছিলাম গ্রামের ডাক্তার দিয়ে। তো ওনারা বললো যে প্লেটলেট কম আছে এরম। তো আমরা বললাম যে কি হয়েছে, কি ব্যাপার? তো বললো এখানে হবে না গো, আরো জায়গায় কিছু টেস্ট করেন। তো আমাদের ওখানে মায়াপুরে স্কন মন্দিরে ভক্তদের ওখানে একটা হসপিটাল আছে, তো আমরা সেখানে টেস্ট করেছিলাম। তো ওখান থেকে বলেছিল যে এত প্লেটলেট ডাউন। তখন প্লেটলেট ছিল 10,000, যেখানে 1.5 লাখ থাকার দরকার সেখানে আছে 10,000। তারপরে যেটা হিমোগ্লোবিন ছিল ওটা ছিল 8 এরম ছিল, 5 এরম ছিল। তো এত লো ছিল, ওরা দেখেই বলে দিয়েছে, আর কোনো টেস্ট করেনি। সিবিসি টেস্টের মাধ্যমে ওরা বলেছে যে এটা শিওর ব্লাড ক্যান্সার এরম। তো তারপরে আমরা কলকাতায় এসেছিলাম, ওটা কলকাতায় একটা সেন্টার আছে, ওখানে গেছিলাম আমরা। তো ওখানে বললো যে বোন ম্যারো টেস্ট করতে হবে, ওটার জন্য 1.5 থেকে 2 লাখ টাকা মিনিমাম খরচা হবে। তারপরে 1 সপ্তাহ অ্যাডমিট রাখবে ওখানে। তো এরম বলে, কিন্তু আমাদের তো অত হ্যাসিয়াত ছিল না সেই সময় যে অত টাকা দিয়ে ওখানে ট্রিটমেন্টটা চালু করা হয়। তো পাশের গ্রামে আরেকজন এরম পেশেন্ট ছিল, তো ওনারও বললো যে এরম মুম্বাইয়ের। তো আমরা ওখানেও গিয়েছিলাম। এখন আপাতত ঠিক থাকলেও প্লেটলেটটা ওনার ডাউন সব সময়। পরে আমি ফেসবুকের একটা অ্যাড দেখে এখানে আসি, পুনর্জন আয়ুর্বেদা এখানে। তো এখানে এসে এখন ওনার যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন বডি থেকে উইকনেস গুলো অনেকটা চলে গেছে, উনি এখন কাজ করতে পারে, নিজের কাজ নিজেই করতে পারে এরকম। এখন আপাতত ভালো আছে। ওনার খাওয়াটা ঠিক আছে, একদম খাওয়া দাওয়া, হাঁটা চলাফেরা সবকিছুই ঠিক আছে, উনি সবকিছুই করতে পারেন। রিপোর্ট তো এখন ওনার যেহেতু ওইখানের কেমোথেরাপিটা চলছে, সেক্ষেত্রে হয়তো সেই কারণে হয়তো একটু কম এসছে, কিন্তু হিমোগ্লোবিন ওটা ঠিক আছে 10.9 11-র কাছাকাছি ঠিকই আছে ওটা মোটামুটি। তারপর প্লেটলেটটা একটু কম আছে। এখন কোনো সাইড এফেক্ট হবে না যে কেমোথেরাপি চলছে তাই বলে এই আয়ুর্বেদিক ওষুধটা খাওয়া যাবে না, এমন কোনো বিষয় না। দুটো একসাথে চালানো যাবে, এর কোনো সাইড এফেক্ট হয় না। আমি নিজে এখন 3-4 মাস ধরে ইউজ করছি, আমি বুঝতে পারছি। আমার পেশেন্টকে আমি দেখাশোনা করে ভালোই আছে আমার পেশেন্ট। এই গল্পটা শুনে বুকের ভেতরটা কেমন হয়ে যায়, তাই না? একটা মানুষ লড়ছেন, তার পরিবারও লড়ছেন, আর এই হাসপাতালটা সেই লড়াইয়ের পাশে থাকছে শুধুমাত্র ওষুধ দিয়ে নয়, বরঞ্চ প্রত্যেক সপ্তাহে ফোন করে কথা বলে সাহস দিয়ে। আর এটাকেই বলে সত্যিকারের চিকিৎসা। দেখো বন্ধুরা, প্রথমে সব ক্যান্সার রোগীরা কিন্তু আধুনিক চিকিৎসার আশ্রয় নেন, কিন্তু যখন লাস্ট অবধি কোনো ফল মেলে না তখন তারা আয়ুর্বেদে ফিরে আসে। এটা তাদের অভিজ্ঞতা থেকেই জানা যায় যে প্রথমেই যদি আয়ুর্বেদিক চিকিৎসার আশ্রয় নেওয়া হয় তাহলে তার ফলাফল অসাধারণভাবে ভালো হয়। এবং কেউ যদি অন্যান্য চিকিৎসার সঙ্গে রসায়ন আয়ুর্বেদিকের চিকিৎসা একসঙ্গে গ্রহণ করেন তাহলে সেই ফলাফল কিন্তু আরও দ্রুত এবং ইতিবাচক হয়। তুমি হয়তো এখন ভালো আছো, তোমার পরিবার সুস্থ আছে, কিন্তু তোমার পরিচিত কেউ, পাড়ার কেউ, অফিসের কেউ হয়তো এই লড়াইটার সঙ্গে লড়ছেন এই মুহূর্তে। তারা হয়তো এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে পারছেন না কোথায় যাবেন, কি করবেন। তুমি কি তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে পারবে? শুধু একটা শেয়ারের মাধ্যমে। হসপিটালের ঠিকানা এবং যোগাযোগ নম্বর আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। হয়তো তোমার এই ভিডিওটার দরকার নেই, কিন্তু এমন কোনো মানুষ রয়েছে যার এই মুহূর্তে এই ভিডিওটার একান্ত প্রয়োজন রয়েছে।